প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস ছিল 11টায়, 11:05 বাজে। তোমরা জানো, ক্লাস সবসময় জানো, আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো দলের জন্যই কিন্তু ক্লাস নিচ্ছে। এই ক্লাসগুলো সবার জন্যই ইম্পর্ট্যান্ট। আর তোমরা যদি ফার্স্ট ইয়ারের কেউ থাকো তাহলে আমার সঙ্গে একটু ইনবক্সে কথা বলবে, কারণ আমি বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের শেষ করে দিয়েছিলাম। তারপরেও যদি কিছু বাকি থাকে তোমরা আমাকে বলবে। এখন একটু কাইন্ডলি তোমরা বলো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ, ক্লিয়ার শুনতে পাচ্ছ, শুধু এই কথাটুকু বলো। তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না এই কথাটুকু শুধু আমাকে বলো। তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। আচ্ছা, থ্যাংক ইউ নাবিল। আমি দেখো, গত দিন আমরা কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তরটা পড়েছিলাম। আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই, সেই প্রথম প্রতিরক্ষা স্তর কি কি ছিল তোমরা একটু মনে করে দেখো। যে প্রথম প্রতিরক্ষা স্তর যেটা নন স্পেসিফিক বলেছিলাম, নন স্পেসিফিক বলার কারণটাও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো জীবাণু আসছে, সেটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া না অন্য কোনো কিছু, সেটা যখন শরীর বুঝতে পারছে না, না বুঝেই একটা প্রতিরক্ষা তৈরি করছে, সেটা হচ্ছে নন স্পেসিফিক। তার মধ্যে প্রথম প্রতিরক্ষা স্তরটা পরে, এমনকি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরও কিন্তু পরে। আজকে যেটা তোমরা বোর্ডে লেখা দেখছো সেটাও কিন্তু নন স্পেসিফিক। খুব মন খারাপ লাগে যখন দেখি তোমরা 3-4 জন তোমরা কিন্তু রুটিন জানো। তাহলে আমাদের চেয়ে আমরা কিন্তু এত কর্তব্য যে আমরা পড়াবো তোমাদের, এটা আমাদের চাকরির অংশ। আমরা আন্তরিকভাবে কিন্তু সবাই পড়ানোর জন্য টাইম মেনটেন করছি। হ্যাঁ মারুফ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যখন আমরা পড়াতে নিয়ে, লাইফে পড়াতে নিয়ে যখন দেখি, এখানে তো বোঝা যায় যে তোমরা কজন আছো। এখন আমি 5 জনকে দেখতে পাচ্ছি। আমি যেখানে একসঙ্গে 80 জনের ক্লাস নিই আমরা, তো সেখানে 5 জন দেখতে পারলে, 5-6 জন দেখতে পারলে কিন্তু মনটা খারাপ লাগবে। তখন পড়ানোর যে একটা আগ্রহ থাকে না, কারণ আমরা কিন্তু সবাই একটা মোটামুটি স্ট্রমার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। তোমরা জানো যে করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই কিন্তু একটা আতঙ্ক, সবারই পরিবার আছে। কার পরিবার ইফেক্টেড তোমরা কিন্তু জানো না। হ্যাঁ, আমার পরিবার কিন্তু ইফেক্টেড, আমার বাবার বাড়ির পরিবার ইফেক্টেড, কাজে আমার মানসিক অবস্থা খুব খারাপ। তারপরেও কিন্তু আমরা টাইমলি আসছি, আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি তোমরা এখানে নেই। এখন এটা আমাদের বলতে বাধ্য হই যে তোমরা রুটিনে জানো যে কার কখন ক্লাস, সেই অনুযায়ী তোমরা বসে যাবে। যাই হোক, আমি একটু তোমাদের স্মরণ করে দিই। আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর কিন্তু ছিল ত্বক। ত্বক কীভাবে প্রোটেক্ট করে আমরা দেখেছি, ত্বকের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি। লোম, নাকের কানের ভিতরে যে লোম, সিলিয়া, এগুলো আছে, এগুলো নিয়ে কথা বলেছি। তারপরে আমাদের চোখের টিয়ার, অশ্রু এবং স্যালাইভা, থুতু, লালা, এগুলো কিভাবে কাজ করে আমরা জেনেছি। কানের যে মোম আছে, কানের যে সিরোমেন, সেটা নিয়ে আমরা কথা বলেছি, খৈল তৈরি হয়। পৌষ্টিক নালী নিয়ে কথা বলেছি, যে পৌষ্টিক নালীতে যে আমাদের HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, সেটা কিভাবে কাজ করে, আমাদের শরীরকে কিভাবে প্রোটেক্ট করে আমরা কিন্তু জেনেছি। তো সব কিছু জানা গত ক্লাসে কিন্তু হয়েছে। আমরা আজকে কিন্তু এসেছি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে দেখো, প্রথম যে শব্দটা লেখা আছে ফ্যাগোসাইট। প্রথম যে শব্দটা আছে ফ্যাগোসাইট। সেই ফ্যাগোসাইট পড়ানোর আগে আমার কিন্তু দুটো কোষ সম্পর্কে একটু জানতে হবে। সেই দুটো কোষ কি বলো? ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল। ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল
খাতা বের করো তোমরা, খাতায় কিন্তু তোমরা একটু লিখে নাও যে আমরা এখন যে দুটোর কথা বলছি সেই দুটো কি কি। আমরা এখন দুটো শব্দ বললাম আমি তোমাদের, সেই দুটো শব্দ কি কি? ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল। আমি তোমাদের একটু নাম দুটো একটু লেখো। এই আমাকে একটু সাদা কাগজ দাও তো, ক্লাস নিচ্ছি। ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল, তোমাদেরকে আমি শব্দ দুটো একটু লিখে দেখাই। যে আমরা ডাব্লিউবিসি সম্পর্কে জানি, কলমও নাই। ম্যাক্রোফাজ তোমরা যে ডাব্লিউবিসি তোমরা জানো যে হোয়াইট ব্লাড কর্পাসল, এই হোয়াইট ব্লাড কর্পাসলের প্রকারভেদে আছে ম্যাক্রোফাজ আর নিউট্রোফিল। এই দুটো সম্পর্কে আমরা একটুখানি কিন্তু জেনে নিয়ে কথা বলবো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে। কারণ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে এই ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল নামক যে দুটি ডাব্লিউবিসি আছে, হোয়াইট ব্লাড কর্পাসল আছে, শ্বেত রক্তকণিকা আছে, তারা কিন্তু কাজ করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। তাহলে আমাকে জানতে হবে এই ম্যাক্রোফাজ আর নিউট্রোফিল সম্পর্কে। আমি গল্পের মতো করে বলছি যে ম্যাক্রোফাজ কি, নিউট্রোফিল কি। তোমরা কিন্তু এগুলো পড়েছো, জেনেছো, শিখেছো, কিন্তু আমি লিখে দিতে পারি, সেটা তোমাদের মেমোরাইজ করো না, স্মৃতিতে রাখো না। কাজে আজকে আরেকবার রিভিশন হয়ে যাক, স্মৃতিতে নিয়ে আসো। দেখো যে আমরা ম্যাক্রোফাজ সম্পর্কে ডিটেইলিং একটু জেনে নিই যে ম্যাক্রোফাজটা কি। ম্যাক্রোফাজ জানো যে এটা গ্রিক শব্দ, তাই না? গ্রিক শব্দ। ম্যাক্রোস হচ্ছে লার্জ, বড় বড়, আর তোমার হচ্ছে ইট, তাই না? ফ্যাগজিন মানে ইট, অর্থাৎ এটা বড় কিছু খেতে পারে। ম্যাক্রোফাজটা হচ্ছে আমরা যে লিউকোসাইট আছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকার মনোসাইট নামক, যেটা একটু বৃক্কের মতো দানাহীন যে শ্বেত রক্তকণিকা আছে, সেটা হচ্ছে মনোসাইট। আর এটা দেহের মোট শ্বেত রক্তকণিকার 5%। তাহলে সেটাও লিখে নাও। বেটার যদি আমি এখন এখানে তোমাদেরকে একটু লিখে লিখে পড়াই যে ওটা মোট শ্বেত রক্তকণিকার 5%। আমি এটা একটুখানি মুছে দিই, ওপরেরটা মুছে দিই, যে আমরা অ্যাকচুয়ালি এখন একটু ম্যাক্রোফাজ সম্পর্কে জানছি। ফাজ মানে টু ইট, এটা তো তোমরা জানো। ম্যাক্রোফাজ, ফাজ মানে হচ্ছে টু ইট, PHAGE, ম্যাক্রোফেজ। ফাজ, ফেস হচ্ছে দশা, ফাজ হচ্ছে ইট, ম্যাক্রোফাজ। এখন এই ম্যাক্রোফাজ বোর্ডই পড়ে যাচ্ছে, বলো। ম্যাক্রোফাজ হচ্ছে মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা। মনোসাইট, মনোসাইট, এদের জন্ম হচ্ছে মনোসাইট রূপে, এবং মোট ডাব্লিউবিসির এটা কত পার্সেন্ট সেটাও তোমাকে মনে রাখতে হবে, যে মোট ডাব্লিউবিসির 5%। কতগুলো তথ্য এখানে আমরা পেলাম, যে ম্যাক্রোফাজ জন্ম হয় মনোসাইট নামে, এটা ডাব্লিউবিসির, মোট ডাব্লিউবিসির 5%। তৈরি হয় কোথায় দেখো? অস্থি মজ্জার স্টেম সেলে। অস্থি মজ্জার স্টেম সেল কোথায় তৈরি হচ্ছে? অস্থি মজ্জার স্টেম সেলে তৈরি হয়, স্টেম কোষ। তোমরা জানো অস্থি মজ্জা কি? অস্থির ভিতর যে গাঢ় হলুদ দাভ যে পদার্থ থাকে সেটা অস্থিমজ্জা। সেই অস্থিমজ্জার স্টেম কোষ, স্টেম কোষ হচ্ছে প্রয়োজনে যে সেল ডিভাইডেড হয়ে অন্য সেলে রূপান্তরিত হতে পারে, তাকে বলা হয় স্টেম সেল। সেখানে কিন্তু এর উৎপত্তি হয়, মনোসাইট নামে উৎপত্তি হলো স্টেম সেলে। দেন কিন্তু এটা কি হয়? রক্তে সংবহিত হবে, কৈশিক জালিকার মধ্য দিয়ে সে বিভিন্ন জায়গায় যেতে থাকবে সেই, এবং 10 থেকে 12 ঘন্টার মধ্যে সে হয়ে যাবে 5 গুণ বড়।
5 গুণ বড় হয়ে যাবে। তাহলে আমরা কতগুলো ঘটনা এখানে পেলাম যে মনোসাইট হিসাবে প্রত্যেকটা অবজেক্টিভ কোশ্চেন যে কোথায় তৈরি হলো, অস্থিমজ্জায় তৈরি হলো, তারপরে সেটা কি নামে তৈরি হলো, মনোসাইট নামে, মোট শ্বেতকণিকার কত পার্সেন্ট, 5%, দেন এরা কী হলো যে দেন এরা অভিযাত্রী হবে রক্ত দ্বারা বাহিত হয়ে বিভিন্ন জায়গাগুলো কি কি দেখো শুনে নাও, খাতায় লিখতে পারো। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যোজক কলা, ব্রেইন, বিশেষ করে যে আমাদের লিম্ফ নোড আছে, লসিকা গ্রন্থি এবং প্লীহা আছে, সেই জায়গাগুলোতে এরা তোমার স্থান নেবে, অবস্থান নেবে এবং এরা 40 মাইক্রোমিটার পার মিনিট, 40 মাইক্রোমিটার পার মিনিট এই বেগে এরা স্থানান্তরিত হয় এবং কয়েক মাস পর্যন্ত এরা তোমার জীবিত থাকে। তাহলে আমরা কিন্তু এখন ম্যাক্রোফাজ সম্পর্কে জানি যে ম্যাক্রোফাজ কি, যে এরা মনোসাইট হিসাবে অস্থিমজ্জার স্টেম সেলে উৎপত্তি হলো, মোট শ্বেতকণিকার 5%, দেন এরা তোমার 10-12 ঘন্টার মধ্যে বড় হয়ে ম্যাক্রোফাজে রূপান্তরিত হবে এবং এটা 5 গুণ বড় হবে হয়ে রক্ত দ্বারা বাহিত হয়ে কোথায় কোথায় সে, আমাকে একটু হেল্প করো, আমার এটা থাকছে না, মানে পিছনে একটা মনে হয় জল চোখে দিতে হবে, তো অথবা আমি একটু এইভাবে বসি, এটা মনে হয় হ্যান্ডেল। আচ্ছা, এবার আর সমস্যা হবে না। তো এটা তোমার 5 গুণ বড় হলো, নাম হয়ে গেল তখন ম্যাক্রোফাজ, তখন নাম হয়ে গেল ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজ কি করে দেখো, দেহের বিজাতীয় পদার্থ হচ্ছে যে কোনো পদার্থ তখন জানে না, যে ও চিন্তা করে যে কিছু একটা ঢুকেছে, সেই কিছু একটা যখন ঢুকেছে সেটার প্রতি সে সাংঘাতিকভাবে সাড়া দিয়ে এরা অনেক বেশি শক্তিশালী হয়ে ফ্যাগোসাইটোটিক প্রক্রিয়ায় ফ্যাগোসাইট ঘটাবে। তোমরা জানো আমি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে প্রথম শব্দটা লিখে রেখেছিলাম ফ্যাগোসাইট। সেই ফ্যাগোসাইট প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে। ফ্যাগোসাইট হচ্ছে নিজে ক্ষণপথ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করবে এবং অনেক সময় নিজেরাও ধ্বংস হয়ে যাবে। তখন এরা কিন্তু প্রায় 100টার মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। 100 ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তাহলে এটাও অবজেক্টিভ কোশ্চেন যে এরা ম্যাক্রোফাজ কত ব্যাকটেরিয়া করতে পারে। ওই লাইটটা অফ করো তো, কোন একটা লাইটের আসতেছে, শ্যাডো আসতেছে। 100টার মতো ব্যাকটেরিয়া সে করতে পারে। এই দুটো লাইটের একটা 100টার মতো ব্যাকটেরিয়াকে সে তোমার গ্রাস করতে পারে, খেয়ে ফেলতে পারে, তাই না? 100টার মতো ব্যাকটেরিয়া সে খেয়ে ফেলতে পারে। তারপরে আরও যেটা করে যে তোমার অনেক বড় বড়, কখনো বা সম্পূর্ণ রেড ব্লাড সেল, এই জন্য আমরা ডাব্লিউবিসিকে মাঝে মধ্যে ভয়ও পাই। সে কিন্তু যেমন লিউকোমিয়া হয় অর্থাৎ ব্লাড ক্যান্সার হয়, এরা কিন্তু লোহিত রক্তকণিকাকে খেয়ে ফেলতে পারে। আর এরা কয়েক মাস পর্যন্ত সক্রিয় থাকে। আর এরা একটা বার্তা বাহক, একটা কেমিক্যাল সেক্রেশন করে সাইটোকাইন, তার নাম হচ্ছে সাইটোকাইন নামক একটা কেমিক্যাল সে নিঃসরণ করে একত্রিত হয়ে সে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফাজ। আমরা ফ্যাগোসাইটিক দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যাওয়ার আগে এই কথাগুলো আমাদের জানতে হবে। দেন আরেকটা কি জানতে হবে, নিউট্রোফিল সম্পর্কে জানতে হবে। নিউট্রোফিল খাতায় লেখো, আমরা এরপরে জানবো নিউট্রোফিল সম্পর্কে জানতে পারবো। এটাও কিন্তু শ্বেত রক্তকণিকা। এটা তোমার হচ্ছে এর একটা সাইজ আছে 12 থেকে 15 মাইক্রোমিটার, 12 থেকে 15 মাইক্রোমিটার। আর এর খণ্ড আছে 2টা থেকে 5টা পর্যন্ত এর খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস, 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা
তোমার দেহের মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল। ওটা ছিল 5%, আর এটা হচ্ছে দেহের মোট রক্তকণিকার 60 থেকে 70% কিন্তু নিউট্রোফিল। তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আমরা বারবার মেমোরাইজ না করি, স্মরণে যদি না রাখি, আমরা কিন্তু ভুলে যাব। যে আমরা জানলাম মনোসাইট হচ্ছে মোট শ্বেত রক্তকণিকার 5%, আর নিউট্রোফিল কিন্তু মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70%। তোমাদের মধ্যে কারো কারো কথা আমার কানে আসে, আমি কিছু মন্তব্য দেখি, তোমরা বলো যে প্রতিরক্ষা খুব সহজ চ্যাপ্টার, এটা সহজে হয়ে যাবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে যদি আমি 100টা তোমাদের অবজেক্টিভ কোশ্চেন দিই, তোমরা কিন্তু 30টা পারবা। এবং 30টা পারবা কিনা আমার সন্দেহ আছে, কারণ এত বেশি সংখ্যা, এত বেশি মনে রাখার মতো বিষয়। তাহলে যেগুলো আমাদেরকে খুব মনে রাখতে হয় সেগুলো কিন্তু আমাদের বারবার পড়তে হয়, বারবার প্র্যাকটিসে আসতে হয়। আমি তোমাদের বলতাম, দেখো সূরা ফাতিহা আমরা সবাই পারি, বা তোমার হচ্ছে সংস্কৃততে যে পুজো অর্চনায় যে দোয়াগুলো, সেগুলো কিন্তু সবাই পারে, কিন্তু ভিতরেরগুলো কিন্তু আমরা সবাই পারি না। অর্থাৎ যেটা আমরা সবসময় চর্চা করি সেটা কিন্তু আমরা পারি, সেটা কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। কাজেই সবসময় চর্চার কিছু চ্যাপ্টার আছে। বায়োলজি কিন্তু অনেক বেশি, কেমিস্ট্রি, বায়োলজি অনেক বেশি মুখস্থর মতন ব্যাপার, করতে হবে, পড়তে হবে, মেমোরাইজ করতে হবে। আর ম্যাথ, ফিজিক্স এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এগুলো তোমার খাতায় প্র্যাকটিস করতে হবে, মুখস্থ রাখতে হবে, খাতায় প্র্যাকটিস করে করে তোমাকে শিখে রাখতে হবে। আর এটা কিন্তু শিখে রাখার উপায় হচ্ছে, বায়োলজি, কেমিস্ট্রির বেশিরভাগ ক্ষেত্রে শিখে রাখার উপায় হচ্ছে মুখস্থবিদ্যা। যার যত মুখস্থ করার শক্তি, সে কিন্তু এটা মুখস্থ স্মরণে, এটা শিখে রাখার অন্য কোনো টেকনিক নাই। আমার মনে রাখতে হবে যে আমার নিউট্রোফিল হচ্ছে 60 থেকে 70% WBC, আমার মনে রাখতে হবে মনোসাইট হচ্ছে আমার 5% WBC। এগুলো আমাকে মনে রাখতে হবে। মনে রাখার উপায় কি? এটা মুখস্থ করতে হবে। মুখস্থ রেখে আমার হয়তো লিখতে হবে, বিভিন্নভাবে স্মরণ করে সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবং নিউট্রোফিল হবে কি, এরাও কিন্তু ক্ষণপদীয় চলন প্রদর্শন করবে এবং 40 মাইক্রোমিটার পার মিনিটে চলবে। এটাও কিন্তু অস্থিমজ্জার স্টেম কোষে উৎপন্ন হবে। তাহলে দিস ওয়ান বহুপদী হতে পারে, যে স্টেম কোষ থেকে উৎপত্তি হয় মনোসাইট, নিউট্রোফিল এরকম, এবং তার সঙ্গে যদি আরেকটা আরবিসি দিয়ে দেয়, আমরা কিন্তু তখন এটা বহুপদী অবজেক্টিভ হিসাবে পেয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু আমাদেরকে এগুলো পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে। এবং দেখো, একটা তথ্য আছে যে একটা স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ দিনে 100 বিলিয়ন 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন করতে পারে। 100 বিলিয়ন একজন পূর্ণবয়স্ক মানুষ 100 বিলিয়ন বা 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন করছি আমরা। এগুলো কি? এগুলো ক্ষণস্থায়ী রক্তকণিকা। এরা রক্তে প্রবাহে প্রবেশ করার পর 12 ঘন্টা থেকে 3 ঘন্টা জীবিত থাকে। আর ওদিকে কিন্তু আমরা ম্যাক্রোফাজ জানলাম যে ম্যাক্রোফাজ 3 মাস জীবিত থাকে, আর এটা 12 ঘন্টা থেকে 3 দিন। তাহলে আমাদের কিন্তু এটা বেশি দিন বাঁচে না, 12 ঘন্টা থেকে 3 দিন থাকবে। কারণ একটা শরীরে এটা কিন্তু অ্যান্টিবডি, যেহেতু এরা জীবাণুর এগেনস্টে কাজ করছে, দিস ওয়ান অ্যান্টিবডি, তাহলে একটা শরীরে এরা 10 crore 10,000 কোটি নিউট্রোফিল তৈরি হচ্ছে, 100 বিলিয়ন নিউট্রোফিল তৈরি হচ্ছে। তো তখন সেগুলো বেশি দিন জীবিত থাকবে না, সেটাই হচ্ছে কথা। আর এটা অস্থিমজ্জার বাইরে যখন আসে তখন অর্ধেক কিন্তু টিস্যু এবং অর্ধেক রক্তবাহিকায় যায়। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের মনে রাখতে হবে, যে অস্থিমজ্জায় তৈরি হওয়ার পর সেখান থেকে প্রবাহিত হয়ে ওরা যখন অভিযাত্রী হলো, তখন কিন্তু এর অর্ধেকটা টিস্যুতে থাকে, বাকি অর্ধেক কিন্তু রক্তে প্রবাহে চলে যায়। তোমার এরা রক্তবাহিকার কি করবে, যে একজন সুস্থ দেহের রক্তবাহিকার কাছে কাছে এসে ওই রক্তবাহিকা থেকে ব্যাপন প্রক্রিয়া এরা রক্তবাহিকা ভেদ করে চলে যাবে এবং যে কোনো টিস্যু তো তোমরা জানো আমাদের টিস্যু 4 ধরনের টিস্যু আছে, ব্লাডও কিন্তু অলসো টিস্যু, ব্লাড, তারপরে এপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, এই টিস্যুগুলোতে বিভিন্ন জায়গায় এরা অবস্থান করে। এবং এরা অনেক সময় কি করে জানো, মজার ব্যাপার হচ্ছে ওদের নিজেদের চেয়ে, ব্যাকটেরিয়ার চেয়ে বড় পদার্থকেও অনেক সময় গ্রাস করে এদের সম্ভব হয় না। এই জিনিসটার জন্য ওরা তোমার কিছু কণিকার অভ্যন্তরে লাইসোজোম, যে সক্রিয় প্রোটিওলাইটিক একটা এনজাইম ধারণ করে, এই বস্তুকে তারা ধ্বংস করে, প্রোটিন কণাকে গ্রাস করে নেয়। অনেক সময় ভাইরাস বা যে কোনো প্রোটিন কণাকে এরা গ্রাস করে নেয়,
কিন্তু এরা কিন্তু বড় বড় ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে না। আবার অনেক সময় নিউট্রোফিলের অনেক বড় পারবে না, কিন্তু অনেক সময় 3 থেকে 20টি ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে। 3 থেকে 20টি। তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে যে কতগুলো ব্যাকটেরিয়াকে সে গ্রাস করলো, 3 থেকে 20 ব্যাকটেরিয়াকে গ্রাস করবে। তাহলে কিন্তু আমরা নিউট্রোফিল সম্পর্কে এখন চোখ বন্ধ করে বলতে পারি যে এরা 12 থেকে 15 মাইক্রোমিটার, এরা 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াসযুক্ত, এরা মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70%, এরা তোমার ওই স্টেম সেলেই উৎপন্ন হয়, তারপরে অভিযাত্রী হয়ে এরা তোমার তৈরি হয় কত, সুস্থ দেহে এরা তৈরি হয় 100 বিলিয়ন অর্থাৎ 10,000 কোটি এরা তৈরি হয়। এবং এরা যেহেতু এত বিপুল সংখ্যক তৈরি হয়, বডি কিন্তু সেটা ধারণ ক্ষমতা থাকতে হবে, তো এত তার জন্য একটা মৃত্যু আছে যে 3 দিন, ম্যাক্সিমাম 12 ঘন্টা থেকে 3 দিন। আর একটা কথা মনে রাখবা, তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে প্রতিটি মুহূর্ত কারো না কারো মৃত্যু দিন, প্রতিটি মুহূর্ত, কারণ প্রতিটি মুহূর্ত মৃত্যু দিন, জন্মদিন না হলে বডির ব্যালেন্স থাকবে না। যখন আল্লাহ পাক যেমন এখন মহামারী দিয়ে কিন্তু এনভায়রনমেন্টকে ব্যালেন্স করছে, আমরা হয়তো খুবই হতাশ হচ্ছি, কিন্তু আল্লাহ পাকের যে সৃষ্টিকর্তা তার কিন্তু সবসময় একটা প্ল্যান থাকে। দুনিয়ার বুকেও তোমরা যারা যা কিছু সৃষ্টি করছো, তোমাদের একটা নিজস্ব প্ল্যান থাকে, তোমার জিনিসটাকে তুমি কিভাবে সেভ করবে। তো পৃথিবী কিন্তু আমরা ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলাম, আমরা মানবজাতিই ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলাম। আমরা যাচ্ছি তাইভাবে গাছ কেটেছি, আমরা এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিয়েছি, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো কলকারখানা বাড়িয়েছে, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সমস্ত কিছু আমরা এনভায়রনমেন্টে বাড়িয়ে দিয়েছি। আমরা বাড়িয়ে দিয়েছি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিয়েছি, বরফগুলো গলিয়ে দিয়েছি, বরফ গলার কারণে বিভিন্ন ভাইরাস প্রকৃতিতে বেরিয়ে আসছে। এই সব কিছু এবং যে কোনো সময় ভূমিকম্পের আশঙ্কা বেড়ে গেছে। প্রত্যেকটা বিষয় এখন সৃষ্টিকর্তা যদি ভেবে থাকেন যে না এখনও কিয়ামতের সময় হয় নাই, আমি আরও কিছুদিন রাখবো, আমাদের চেয়ে আল্লাহ পাক ভালো জানেন, এবং তিনি ভালো জানেন জন্যই 100 বছর পর পর কিন্তু মহামারী দিয়ে ম্যাজিক্যালি 500 বছর পিছিয়ে নিয়ে গেছে পৃথিবীর এনভায়রনমেন্টকে। এগুলো আমাদের বুঝতে হবে। আমরা অবুঝ, আমরা খুবই, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে দিয়েছে তার ইবাদত করার জন্য, এবং আমাদের নফস দিয়েছে ভালো থেকে বিবেককে সঠিক পথে কন্ট্রোল করে আমাদের জীবন চালনার জন্য। তো আমরা এতটাই কি বলবো, আমরা এতটাই অবুঝ, আমরা কি করে সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা ধরে রাখার মতো যোগ্যতা আমরা হারিয়ে গেছি। আমরা দেখছি যে কি অবস্থা করোনাতে, এবং সেই অবস্থাতেও কোনো কিছু বাদ নেই, চুরি চামারি, এমনকি আজকে দেখলাম রেপ করা হয়েছে একটা মেয়েকে, তার বাবা মা ঢাকায় অসুস্থতার জন্য আসছে, সে বাসায় কাপড় চোপড় আনতে গিয়েছে, তাকে রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই নিউজটা দেখে আমি খুবই মানসিকভাবে খারাপ ছিলাম, তারপরেও পড়াতে আসলাম তোমাদের কাছে। তো আমরা যদি যার যার পজিশন থেকে ভালো থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু ভালো মানুষ হওয়া যায়। আমাদের ভালো মানুষ হতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হই না কেন সমাজে, যদি ভালো মানুষ হওয়া যায় তাহলে ভালো অনেক কিছু করা যায়। যাই হোক, আমাদের এই নিউট্রোফিল সম্পর্কে আমাদের জানার দরকার ছিল, আমাদের ম্যাক্রোফাজ সম্পর্কে জানার দরকার ছিল। এবার এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের আমরা যে সিস্টেমটা, সেই সিস্টেমটায় আমরা ঢুকে যাব। আমাদের প্রথমটাই হচ্ছে যে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি কি ঘটনাগুলো ঘটে, কিভাবে আমাদের শরীরকে রক্ষা করার চেষ্টা করে। তো ফার্স্ট শব্দটা আমি মুছে দিয়েছিলাম, ফার্স্ট শব্দটাই হচ্ছে ফ্যাগোসাইট। লিখে নাও খাতায়, ফ্যাগোসাইটস। সাইটস মানে কিন্তু আমি বারবারই বলি তোমাদের, সাইটস মানে কিন্তু সেল, সাইটস মানে সেল। এই ফ্যাগোসাইটটা হবে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের প্রথম ধাপ। যে কোনো অণুজীবের বিরুদ্ধে আমাদের অভ্যন্তরীণ দেহের ভিতরের কোষ যে রাসায়নিক প্রতিক্রিয়া গড়ে তোলে, আল্লাহ পাক আমাদের নিজস্ব একটা সিস্টেম দিয়েছে যে রাসায়নিক প্রতিক্রিয়া গড়ে তোলে, তাকে বলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে কাজগুলো হয় তার প্রথম কাজটা হচ্ছে ফ্যাগোসাইটস, এবং এটাও কিন্তু নন স্পেসিফিক। এটাও নন স্পেসিফিক মানে, আমি আবারও বলছি, নন স্পেসিফিক মানে যখন আমাদের বডি সেল বা টিস্যু চিনতে পারছে না জীবাণুটাকে, না চিনেই যখন সে একটা প্রতিরক্ষা গড়ে তোলে, দ্যাট ইজ তোমার হচ্ছে
নন স্পেসিফিক। আর যখন চিনে যায় ইটস দিস ইজ সার্স ভাইরাস, দিস ইজ করোনা ভাইরাস, দিস ওয়ান ডেঙ্গু ভাইরাস, তখন কিন্তু আমাদের বডির যদি সেই হার্ড ইমিউনিটি গড়ে ওঠে, অর্থাৎ আমাদের অ্যান্টিবডি যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সুবিধা যে তখন সেটা করে। আল্লাহ পাক আমাদের রক্ষা করুক। আমি যদি সময় পাই আমাদের করোনা ভাইরাস নিয়ে একটু বলবো পরে, যে এর সিকোয়েন্স, এর জিনোম সিকোয়েন্স এত বেশি চেঞ্জ হচ্ছে যে তুমি যে একটা অ্যান্টিবডি তোমার শরীরে তৈরি হবে, তো ও তো সিকোয়েন্স চেঞ্জ করছে, পরবর্তীতে তুমি আবার অ্যাটাক হয়ে আবার তোমার অবস্থা খারাপ হতে পারে, কারণ ও তো সিকোয়েন্স হাজার হাজার সিকোয়েন্স তৈরি করছে। তখন অ্যান্টিবডি তো হিমশিম খেয়ে যাবে বুঝে নিতে, তাকে তো সময় লাগবে যে হ্যাঁ এটা ওই জিনিসই প্রবেশ করেছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুক, মানে হায়াত দিক, হায়াতে তয়াবা দান করুক, আমরা আশা করতে পারি। তো আমরা সবসময় দোয়ার মধ্যে থাকবো, কোনো না কোনো দোয়া আমাদের লিফটাকে সবসময় আমরা ভেজা রাখবো কোনো না কোনো দোয়ার মাধ্যমে, পড়াশোনার পাশাপাশি আমাদের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি, এবং অত্যন্ত স্ট্রং মনোবল আমরা রাখবো। এবার আসো আমরা আজকেই একটা ফ্যাগোসাইট সম্পর্কে কিছু কথা বলে, এবং সহজাত মারণ কোষ, ন্যাচারাল কিলার কোষ 2 নাম্বারটা হচ্ছে এনকে বলা হয়, এই দুটো সম্পর্কে কথা বলে আমি আজকে শেষ করব, ন্যাচারাল কিলার কোষ এবং ফ্যাগোসাইট সম্পর্কে। ফ্যাগোসাইট হচ্ছে বড় আকারের শ্বেত রক্তকণিকা, যা অণুজীব বা অন্য কোষ এবং বহিরাগত যে কোনো কণাকে ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় বিরাট ভূমিকা রাখছে। তাহলে ফ্যাগোসাইটের সংজ্ঞাটা আমি নলেজের কোশ্চেন হিসেবে মুখস্থ করব, যে ফ্যাগোসাইট হচ্ছে একটা বড় শ্বেত রক্তকণিকা, এবং এই শ্বেত রক্তকণিকা অন্য কোষ এবং বহিরাগত যে কোনো কণাকে ভক্ষণ করে দেহকে তোমার রক্ষা করছে, সেটা হচ্ছে ফ্যাগোসাইট। এই ফ্যাগোসাইট কণিকা দুটোই কিন্তু নিউট্রোফিল এবং ম্যাক্রোফাস। এই ফ্যাগোসাইট সম্পর্কে আমি পড়াবার জন্যই আমরা কিন্তু আগে এই ম্যাক্রোফাস এবং নিউট্রোফিল সম্পর্কে একটু জেনে নিলাম। এই দুটোই হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, এই দুটো হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। আমরা জানি যে এগুলো অস্থিমজ্জায় তৈরি হয়, এবং যখন দেহে জীবাণু সংক্রমণ হয় তখন এরা নির্দিষ্ট টিস্যুতে যেয়ে সেই জীবাণুকে গ্রাস করে, হজম করে, এবং সেগুলো ময়লা টয়লা হিসাবে টিস্যু খণ্ড তৈরি করে ধাঙ্গর কোষ হিসাবে সৃষ্টি করে, এবং দেহ থেকে একসময় নিষ্ক্রান্ত হয়ে যায়। আমি পরবর্তী ক্লাসে ফ্যাগোসাইটিক প্রক্রিয়াটার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমি ডিটেইলিংয়ে তোমাদের পড়াবো। এরপরে আসো আমরা একটু ন্যাচারাল কিলার কোষ সম্পর্কে জেনে নিই, যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ফ্যাগোসাইটিক জীবাণু ভক্ষণ করলো, নিজেরাও শেষ হলো। ন্যাচারাল কিলার সেল কি করে, যে ন্যাচারাল কিলার সেল হচ্ছে কিছু পরিবর্তন, এক ধরনের লিম্ফোসাইট, এগুলো এক ধরনের লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা। যখন কোনো কোষ তোমার হচ্ছে ইফেক্টেড হবে, তখন তাদেরকে শনাক্ত করে ওই কোষের প্লাজমা ঝিল্লিতে এমন কিছু পরিবর্তন ঘটায় ন্যাচারাল কিলার সেলগুলো, সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ আমার ধরো এই কোষ, এটা একটা কোষ, এটা ইফেক্টেড হয়েছে, এটা প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের তোমার পরিবর্তন ঘটায় দেয়, এমন কিছু চিহ্ন করে ফেলে, শনাক্ত করে ফেলে, কিছু একটা নির্দিষ্ট পরিবর্তন শনাক্ত করে ফেলেও, করেই ন্যাচারাল কিলার সেলগুলো সেটা করে ফেলবে। এরা ফ্যাগোসাইটিক না, এরা ফ্যাগোসাইটিক করে না, কিন্তু যে এরা যে ক্ষণপথ বের করে এটাকে ধরবে তা করে না। এরা যেটা করে, এক ধরনের নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এই প্লাজমা ঝিল্লিটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ কোষের প্লাজমা ঝিল্লিটাকে নষ্ট করে দেয়, এবং এর মধ্যে যখন নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসটাকে ছিন্ন ভিন্ন করে দেয়, একদম বিচ্ছিন্ন করে দিল। অর্থাৎ নিউক্লিয়াস বিচ্ছিন্ন করে দিলে ওর আর কোনো ভ্যালু থাকে না। এ কি করে, ধরো এই কোষটাকে এই ক্ষণপথ বের করে একেবারে ইনগাল্প করে নিয়ে তাকে হজম করে ফেলে। এ ফ্যাগোসাইটিক হচ্ছে এ একদম এর হাত পা যা আছে পা বের করে এটাকে একদম নিজের ভিতরে নিয়ে শেষ করে দিল। আর এটা কি করে, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কিছু নির্দিষ্ট চিহ্ন ঘটায়, ও চিনে নেয়। আর ন্যাচারাল কিলার সেল ডিভাইডও হতে পারে, ও অনেক সংখ্যা বাড়িয়ে দিয়ে ওখানে আসবে, এসে এই প্লাজমা ঝিল্লিকে বিচ্ছিন্ন করে ফেলবে। ভিতরের মনে করো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে একদম ছিন্ন ভিন্ন করে দেবে, দিয়ে এটাকে নষ্ট করবে। ঠিক আছে, এইটুকুই থাক। এরপরে যে বাকি কথাগুলো থাকলো, সেই বাকি কথাগুলো হচ্ছে প্রদাহটা আসো 3 নাম্বার হচ্ছে প্রদাহ। 3 নাম্বার মানে কী ভাবে দ্বিতীয় প্রতিরক্ষা
স্তর কী ভাবে ট্রাই করে। প্রথম ট্রাই করে ফ্যাগোসাইটিক, হলো না, ন্যাচারাল কিলার সেল দিয়ে করলো, হলো না। এরপরে প্রদাহ, কোন একটা জায়গায় তোমার ক্ষত হয়েছে বা কেটে গেছে, সেখানে কি করবে, সোয়েলিং হবে, লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ব্যথার প্রকাশ ঘটবে, সম্মিলিতভাবে এমন ব্যথার প্রকাশ ঘটবে, রক্ত জমাট ফ্যাক্টর ফুলে যাবে, মৃতকোষ ভক্ষণ হবে, সেখানে পুঁজ হবে, অনেক কিছু করে ইনফ্লেমেশন জ্বলে যাবে, সেখানে জ্বলা পড়া হয়ে জীবাণুগুলোকে নষ্ট করার চেষ্টা করবে। আমাদের বডি কিন্তু অনেকভাবে চেষ্টা করে। দেন দেখো কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্তত 20 ধরনের প্রোটিনের একটা গ্রুপ, যে 20 ধরনের প্রোটিনের গ্রুপ চিনিয়ে দেয়, তোমাকে চিনিয়ে দেবে। ধরো এই প্রোটিনের গ্রুপ, এর কাজ, এ শুরু করবে কি, ও যাওয়া শুরু করে একে টাচ করবে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষ তিনটার মধ্যে দেখা গেল এ ইফেক্টেড, তখন এই কমপ্লিমেন্টারি সিস্টেম এই 20 ধরনের প্রোটিন, প্লাজমা প্রোটিন, এটা তখন যাইতে একে একটা টোকা দেবে, একটা চিহ্ন দিয়ে যাবে, একে দিল না চিহ্ন কারণ এ সুস্থ, একে টোকা দিয়ে যাবে। এই যে টোকা দিয়ে যাচ্ছে, চিনিয়ে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। চিনিয়ে দিয়ে যখন যাচ্ছে তখন এই ন্যাচারাল কিলার সেল, তারপরে এরা ফ্যাগোসাইটিক যে কোষগুলা, ওরা এসে কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করবে, ও আচ্ছা এরা ধ্বংস। আমি তোমাদের যখন ক্লাসে বলতাম যে ওই যে আনিকাকে দেখো, ওই যে দেখো ফারাকে দেখো, মাসুদকে দেখো, আফতাবকে দেখো, সামিকে দেখো, রনিকে দেখো, এই যে নামগুলো বললাম যে অনেকগুলো স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কেউ ইফেক্টেড। তখন এই কমপ্লিমেন্টারি সিস্টেম যাওয়ার সময় যারা সঞ্জনাকে টাচ করলো, তোমার হচ্ছে ফারিয়াকে টাচ করলো, অমুককে, যাদের টাচ করে গেল, তখন বুঝতে হবে যে ওরা ইফেক্টেড। তখন এই ফ্যাগোসাইটিস সেল যেটা আছে, মাইক্রোফাস, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, ওরা চিনে যাবে, আচ্ছা ওরা ইফেক্টেড, ওদেরকে আমার ধ্বংস করতে হবে, ওরা তখন ধ্বংস করে যে। এবং ওদের আশেপাশে ওই ফারিয়া টারিয়া যা আছে, তাদের আশেপাশে যারা আছে, ধরো অন্যরা আছে, যেমন আমার এত নাম আসলে মনে আসতেছে না, মনে করো জবা, কুসুম টুসুম, বিভিন্ন গোলাপ টোলাপ, বিভিন্ন ফুল টুলগুলো আছে, ওরা তখন জানলো আচ্ছা ওরা ইফেক্ট হয়েছে, আমাদের সেলটাকে তাহলে রক্ষা করতে হবে। তখন সে কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়, প্লাজমা মেমব্রেনকে অনেক স্ট্রং করে দেয়, যে আমার কাছে সুস্থ সেলগুলো তখন কোনোভাবেই আসতে দেবে না। তো কমপ্লিমেন্টারির কিন্তু কাজেই যে কমপ্লিমেন্টারি চিনিয়ে দেবে, তখন সেখানে ফ্যাগোসাইট ঘটবে, ন্যাচারাল কিলার সেল কাজ করবে, প্রদাহ কাজ করবে, করে আর ইন্টারফেরন আমাদের বাহ্যিকভাবেও তৈরি করার চেষ্টা করছে। ইন্টারফেরন শব্দটার অর্থই হচ্ছে এগেনস্ট ভাইরাস। ইন্টারফেরন শব্দটার অর্থই হচ্ছে, অর্থাৎ ভাইরাসের যে অ্যাবনর্মাল বংশবৃদ্ধি আছে, এত বেশি বংশবৃদ্ধি করে, তোমরা দেখতে পাচ্ছ যে সারা পৃথিবীর এতগুলো 230টা দেশের মানুষ, লক্ষ মানুষ একই ভাইরাস দ্বারা কিভাবে, তাহলে কতটা বংশবৃদ্ধি হয় ওদের, যে আমরা এফেক্টেড হচ্ছি। তো সেই জন্য ইন্টারফেরন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারফেরন হচ্ছে নন স্পেসিফিক স্তরে ভাইরাসের বংশবৃদ্ধিটাকে করবে, তোমার হচ্ছে চেষ্টা করবে ভাইরাসের বংশবৃদ্ধিটাকে রহিত করে দিতে। ফাইনালি যেটা হচ্ছে জ্বর হচ্ছে একদম লাস্ট স্টেজ, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ফেল হলো, ন্যাচারাল কিলার সেল ফেল হলো, প্রদাহ ফেল হয়ে গেল, ইন্টারফেরন ফেল হয়ে গেল, তখন আমাদের রক্ত প্রবাহে পাইরিজেন নামক এক ধরনের পলিপেপটাইড ক্ষরণ হবে, যেটা আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসকে আমাদের যে বিপাকীয় পরিবর্তন ঘটাবে। হাইপোথ্যালামাস একটা বিপাকীয় ঘটাবে। এই পাইরোজেন ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল সেক্রেশন, একটু বিষই বলি আমরা, যে এটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে কিছু পরিবর্তন ঘটায় আমাদের যেটা করবে, জ্বর এসে দিয়ে আমাদের ম্যাক্রোফাসকে ইরিটেট করবে, যে এদেরকে খাও, এদেরকে নষ্ট করো। অর্থাৎ জ্বর মানে কিন্তু কোনো ডিজিজ না, জ্বর হচ্ছে তোমার ভিতরে কোনো ডিজিজ হয়েছে, এবং সেই ডিজিজটাকে যে জীবাণুর কারণে, যে বিজাতীয় পদার্থের কারণে হয়েছে, তাকে কিল করার জন্য তোমার পাইরিজেন নিঃসরণ হয়েছে, ওয়ান কাইন্ড অফ পলিপেপটাইড। সেটা আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসকে নির্দেশ দিচ্ছে যে তুমি বিপাকীয় কার্যক্রম চেঞ্জ করে আমাদের দেহের তাপমাত্রাটাকে অনেক বাড়াতে 105
6-এ গেলে আমরা কিন্তু মারাই যাচ্ছি। ওটা যখন বাড়াচ্ছে আমাদের বাহ্যিকভাবে জ্বর কমানোর ওষুধ খেতে হবে। ঠিক আছে, ওরা ভিতরে জ্বর হচ্ছে, হোক, ওরা জীবাণুকে মেরে ফেলুক, কিন্তু বাইরে থেকে আমাদের প্রোটেকশন নিতে হবে, মাথায় পানি দিতে হবে, গাছ স্পঞ্জ করতে হবে, জ্বর কমানোর জন্য বড় জোর প্যারাসিটামল খেতে হবে, যা আমরা কমানোর জন্য চেষ্টা করব। কিন্তু ওটা কিন্তু কমবে না, ক্ষতিকরের দিক থেকে ও রক্ষা করবে, কিন্তু ভিতরে কিন্তু তার যে কাজ করার সে তখন কিন্তু সে কাজ করবে, যে বাইরের জীবাণুগুলোকে মারার চেষ্টা করবে। কাজেই যখন 100-এর 102-3 তখন অবশ্যই আমরা ডক্টরের পরামর্শ নিব। এইভাবে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কিন্তু যে কাজগুলো সেটা সম্পর্কে আমরা জানলাম, যে ফ্যাগোসাইটোসিস, সাইটিক সেল থাকে, সেটা ম্যাক্রোফাস এবং নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল কাজ করবে, প্রদাহ হয়ে কাজ করবে, কমপ্লিমেন্টারি সিস্টেমটা চিনিয়ে দেবে, ইন্টারফেরন ভাইরাসের বৃদ্ধি প্রতিহত করবে, ফাইনালি জ্বর এসে চেষ্টা করবে আমাদের বডিকে রক্ষা করার। এটা এবং দেন আমি তোমাদেরকে আগামী ক্লাসে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা পড়াবো, যে কীভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা ঘটে সেটা পড়াবো। তারপরে আমরা অন্যদিকে চলে যাব, তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে একটুখানি বলে নিয়ে আমরা অন্যদিকে চলে যাব। তো আজকে এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকবে, সবাই সেলফ লকডাউনে যাও। দেশ যেভাবেই চলুক আমরা সেলফ লকডাউনে যাব, আমরা কারণ ছাড়া বাইরে যাব না, বাইরে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই আসলে, যে খুব একান্ত প্রয়োজন হলে। আর যাদের বাসায় বাবা মা আছেন, বয়স্ক বাবা মা আছেন, তাদের প্রতি যত্নবান হবে, তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, আমরা ওটা বলে কিন্তু ছেড়ে দিতে পারি না যে সবই তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ লিখেছেন, কিন্তু আল্লাহ আবার পাশাপাশি আমাদেরকে কোরআনে অনেক নির্দেশাবলী দিয়েছেন, আমরা সেভাবে থাকব। তো তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমাদের পরিবারে আমার সবাই বগুড়ায়, যেহেতু বগুড়ার অবস্থা খারাপ এবং আমার পরিবার ইনফেক্টেড হয়েছেন, হসপিটালেও আছেন, তোমরা সবাই দোয়া করবে আমার পরিবারের জন্য, সারা বিশ্ববাসীর জন্য। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।